সমালোচনার মুখে ভ্যাট ট্যাক্স নিয়ে পিছু হটল এনবিআর। ওষুধ, মোবাইল ফোন, ইন্টারনেট ও রেস্তোরাঁয় বর্ধিত সম্পূরক শুল্ক প্রত্যাহার। বাজার নিয়ন্ত্রণে 10 লাখ টন চাল, গম আমদানির সিদ্ধান্ত জানালেন খাদ্য উপদেষ্টা। ভবিষ্যৎ বিবেচনায় মজুদ বাড়ানো হবে বললেন অর্থ উপদেষ্টা। প্রধান উপদেষ্টার সাথে জাতিসংঘ মহাসচিব সহ বিভিন্ন দেশের সরকার ও সংস্থা প্রধানের সাক্ষাৎ। দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে আমন্ত্রণ পেলেন ডক্টর ইউনূস। জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে দ্রুত ভোট চায় বিএনপি। স্থানীয় নয়, সংসদ নির্বাচন নিয়ে ভাবছে কমিশন। বরিশালে মতবিনিময় সভায় জানালেন কমিশনার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই হত্যাকাণ্ডের বিচারে বাধা নেই। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের আবেদন খারিজ। এই আইনে যার বিচার হচ্ছে সেই রকম কোনো ব্যক্তি মৌলিক অধিকার দাবি করে হাইকোর্ট ডিভিশনে বা সাংবিধানিক আদালতে কোনো পিটিশনই করতে পারে না। চার দফা দাবিতে শাহবাগে ম্যাটস শিক্ষার্থীদের 5 ঘন্টার অবস্থান। যানজটে ভোগান্তি, সচিবের আশ্বাসে মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের আন্দোলন স্থগিত। রোম থেকে ফেরা বিমানের ফ্লাইটে বোমার উড়ো খবরে শাহজালালের দিনভর আতঙ্ক। 2 ঘন্টার তল্লাশিতে মেলেনি কিছুই, নিরাপদে যাত্রীরা। 11টা বাজে কথা হয়েছে, এরপর আর কথা হয় নাই। তারপর ওই যে নাম্বারে ফোন দিছিল, নাম্বারও বন্ধ আছে। এখানে এসে জানছে, ফ্লাইটে কেউ জানছে না, নামে পরে জানা হয়েছে। আপনি যদি কখনো এরকম কোনো কিছু শুনেন তো ভয় থাকবে না, কিন্তু নামার পর দেখতেছি স্বাভাবিক। অভিবাসন ইস্যুতে ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ। সিদ্ধান্তের বিরুদ্ধে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত 22 অঙ্গরাজ্যে মামলা। শুভেচ্ছা। সন্ধ্যার বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। সমালোচনার মুখে কিছুটা পিছু হটল এনবিআর। ওষুধ, মোবাইল ফোন, ইন্টারনেট সেবা এবং রেস্তোরাঁয় শুল্ক কর কমানো হয়েছে। জারি করা হয়েছে অধ্যাদেশ। হঠাৎ করেই চলতি মাসের শুরুতে শতাধিক পণ্য ও সেবায় শুল্ক কর বাড়িয়ে দেয় রাজস্ব বোর্ড। গেল 9 জানুয়ারি শতাধিক পণ্য ও সেবায় ঢালাও শুল্ক কর বৃদ্ধির পর শুরু হয় আন্দোলন। প্রক্রিয়াজাত খাদ্যপণ্য উৎপাদক সমিতি, রেস্তোরাঁ মালিক সমিতি, অটোমোবাইল সহ নানা খাত থেকে তৈরি হয় চাপ। 12 দিনের মাথায় অবস্থান থেকে কিছুটা সরে এসেছে এনবিআর। বিকেলে ফের অধ্যাদেশ জারি করে কয়েকটি পণ্যে শুল্ক কর আগের জায়গায় এনেছে নিয়ন্ত্রক সংস্থা। ঔষধ শিল্পের ওপর ব্যবসায়ী পর্যায়ে ভ্যাটের হার এতদিন ছিল 2.4%, বাড়িয়ে করা হয় 3%। সেই জায়গা থেকে সরে এসেছে এনবিআর। এদিকে রেস্তোরাঁ শিল্পে ভ্যাটের হার 5% থেকে বাড়িয়ে করা হয় 15%। ক্ষোভে ফুঁসে উঠে মালিক সমিতি। পর্যালোচনা করে তারকা হোটেল ব্যতীত অন্য সকল রেস্তোরাঁয় অতিরিক্ত ভ্যাট প্রত্যাহার করে নিয়েছে এনবিআর। তবে নন এসি হোটেল, মিষ্টান্ন ভাণ্ডারে ভ্যাটের হার 15% থেকে কমিয়ে 10% নির্ধারণ করা হয়েছে। আমরা টিকে থাকতে চাই। বেসিক্যালি আমরা চাই বিজনেসটা নরমাল হওয়ার আগ পর্যন্ত যেন সরকার কোনো হঠকারী সিদ্ধান্ত না নেয়। মোটর গাড়ির গ্যারেজ এবং ওয়ার্কশপের ওপর ভ্যাট 5% বাড়িয়ে করা হয়েছে 15%। তবে মালিকদের আন্দোলনের চাপে তা আগের জায়গায় নেওয়া হয়েছে। আমাদের ব্যবসার অবস্থা খুবই খারাপ যাচ্ছে। আমরা ইম্পোর্ট করতে পারছি না। আমাদের ডলার সংকট, আমাদের বিদেশ থেকে বিভিন্ন গাড়ির রিকন্ডিশন পার্টস, তারপর বডি পার্টস, রিকন্ডিশন ইঞ্জিন, সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশে অলরেডি হ্যাং হয়ে আছে বিষয়গুলো। মোবাইল ফোন ও ইন্টারনেট সেবায় নতুন করে সম্পূরক শুল্ক 3% বৃদ্ধি করে জাতীয় রাজস্ব বোর্ড। বিভিন্ন সংগঠনের দাবি বিবেচনায় নিয়ে তা প্রত্যাহার করা হয়। নিজস্ব ব্র্যান্ডের পোশাক ব্যতীত অন্যান্য পোশাক বিপণনের ওপর অতিরিক্ত আরোপিত ভ্যাট তুলে নেওয়া হয়েছে। তবে নিজস্ব ব্র্যান্ডের তৈরি পোশাক বিপণন সেবায় ভ্যাটের হার 15% থেকে হ্রাস করে 10% নির্ধারণ করেছে রাজস্ব বোর্ড। ভ্যাট আপনার কত ইনসিডেন্সে পরে আপনি একটু দেখেন ভালো করে। আমরা যেগুলো বাড়িয়েছি, এই যে চশমার ভ্যাট বাড়ি, চশমা 125 টাকাতে পৃথিবীর কোন দেশে চশমা পাওয়া যায়? তার ওখান থেকে 15 টাকা বাড়বে। খাবেন 600-700 টাকা, 20 টাকা আপনি
দেবেন না ভ্যাট। এক কাপ কফি খাবেন, ওখানে 15 টাকা দিতে আপনার বাদে। তো এইরকম যদি থাকে, অ্যাটিটিউড থাকে, তবে তো ডিফিকাল্ট। এখনও প্রায় 100টি পণ্য এবং সেবায় ভোক্তাদের গুনতে হবে বাড়তি শুল্ক কর। ধীরে ধীরে বাড়ছে নানান পণ্যের দাম। কন্টিনিউয়াসলি সরবরাহটা। সোবহান চৌধুরী, যমুনা নিউজ, ঢাকা। উৎপাদন থেকে বাজারে খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে 10 লাখ টন চাল ও গম আমদানি করছে সরকার। খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে খাদ্য উপদেষ্টা এ তথ্য জানিয়েছেন। দাবি করেন চালের দামের অস্থিরতা কমেছে, তবে দাম আরও কমলে ভালো হতো। আর অর্থ উপদেষ্টা জানিয়েছেন ভবিষ্যৎ বিবেচনা করে চাল ও গমের মজুতে গুরুত্ব দিচ্ছে সরকার। খাদ্যের মজুত কম, বাড়ছে দাম, এমন পরিস্থিতি বিবেচনা করে সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বিশেষ সভা। আলোচনা হয় সার্বিক খাদ্য ও বাজার পরিস্থিতি নিয়ে। ঘাটতি বিবেচনায় জোর দেয়া হয় আমদানির উপর। খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বর্তমানে 8,82,000 মেট্রিক টন চাল আর গম মজুদ আছে 3,41,000 টন। এ অবস্থায় আরও 10 লাখ টন চাল ও গম আমদানি করছে সরকার। এর মধ্যে চাল প্রায় 7 লাখ আর গম 3 লাখ টন। ভারত, পাকিস্তান, মিয়ানমার, ভিয়েতনাম ও রাশিয়া থেকে এসব খাদ্যপণ্য আমদানি করা হচ্ছে বলে জানিয়েছেন উপদেষ্টারা। এতে চালের আমদানি খরচ পড়বে প্রতি কেজিতে 60 টাকার মতো। হাউসে ঘাটতি হয়েছে, আমনও ঘাটতি হয়েছে। চাল এবং গম দিয়ে প্রায় 10 লাখ টনের মতো আমাদের আমদানি পাইপলাইন আছে। আমরা যেমন নেবারিং কান্ট্রি থেকে আনলে আমাদের সবচেয়ে কম দামে পড়ে। পাশাপাশি অন্যান্য সোর্স যেগুলি আছে এগুলির থেকে দাম একটু বেশি হলেও আমরা মাল্টিপল সোর্স থেকে আমরা আনার জন্য ইয়ে করব। আমাদের জাজমেন্টে আমাদের পরিস্থিতি সন্তোষজনক। বাজারে সেটা রিফ্লেকশন হয়তো কতটা পড়েছে না পড়েছে সেটা জানি, কিন্তু গুদামজাত যেটা আছে করছে সেগুলো আমরা দেখেছি যে স্টক ভালো। আর আমাদের স্ট্র্যাটেজিটা হলো যে কন্টিনিউয়াসলি সরবরাহটা নিশ্চিত করা। চাল সহ নিত্যপণ্যের দাম বাড়তি থাকলেও দুই উপদেষ্টাই বাজার নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেছেন। দাম কিন্তু এখন বাড়ছে না, মাঝে বেড়েছিল, এখন কিন্তু ক্রমান্বয়ে কমছে। মোটা যে চালটা, স্বর্ণা বা গুটি স্বর্ণা চালটা 52 টাকা থেকে হয় এবং ক্রমান্বয়ে এটা কমে আসছে। আরও যদি কমে আমি খুশি হব, কিন্তু আপনাকে একটা জিনিস ভাবতে হবে, কৃষকের কথা ভাবতে হবে, তার উৎপাদন বেড়ে ক্রমান্বয়ে বাড়ছে সেটাও ভাবতে হবে। উপদেষ্টারা বলেন বাজার নিয়ন্ত্রণে সরকারের চেষ্টার কোনো কমতি নেই। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। আগে সবাই একসাথে বসে চা খেতাম, আর এখন চা ভালোবাসেন? তাহলে ড্রয়িং রুমে আসেন। চা রেডি। এভাবে সম্পর্কগুলো মিষ্টি মধুর হয়ে উঠুক ইস্পাহানি মির্জাপুর চায়ের শ্রেষ্ঠ ব্লেন্ডের অনন্য স্বাদে। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। সুইজারল্যান্ডে 4 দিনের সফরের দ্বিতীয় দিনেও ব্যস্ত সময় পার করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক করেন জাতিসংঘের মহাসচিব, বেলজিয়ামের রাজা, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে। এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। ডক্টর ইউনূসকে ফেব্রুয়ারিতে আরব আমিরাতে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে আমন্ত্রণও জানানো হয়। দাভোসে চলমান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে 4 দিনের সফরে সুইজারল্যান্ডে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দ্বিতীয় দিনে দেশটিতে ব্যস্ত সময় পার করেন তিনি। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এছাড়া ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক চিফ ক্রিস্টিন লেগার্ডের সাথে সংক্ষিপ্ত আলাপচারিতায় যোগ দেন তিনি। সাইডলাইনে জার্মানির ফেডারেল চ্যান্সেলরি প্রধান এবং বিশেষ কার্যক্রম বিষয়ক ফেডারেল মন্ত্রী উলফগ্যাং স্মিডের সাথে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও প্রধান উপদেষ্টা বৈঠক করেন বেলজিয়ামের রাজা ফিলিপের সাথে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সাথেও আলাদা মতবিনিময় করেন তিনি। পরে প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন সংস্থা ও রাষ্ট্রপ্রধানদের বৈঠকের বিষয়ে সাংবাদিকদের জানান প্রেস সচিব। ইউএনএইচসিআর হাই কমিশনার ফর রিফিউজিস ফিলিপো গ্র্যান্ডি আলোচনাটা ছিল যে কিভাবে বাংলাদেশের সাথে ওরা আরও নিবিড়ভাবে কাজ করতে পারে রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে। ফাইন্যান্সিয়াল টাইমসের একটা মিটিং ছিল। সাইডলাইনের এসব বৈঠকে কোন বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে তাও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আজকে অনেকগুলো মিটিং, 15-16টার মতো মিটিং। আজকের মিটিংয়ের মূল হাইলাইট হচ্ছে যে আপনি জানেন ড্যাভোসে
অনেক বড় বড় সিইও আসেন যারা বিভিন্ন দেশে বিজনেস অপরচুনিটি এক্সপ্লোর করেন, তাদেরকে ইনভাইট করা বাংলাদেশে এসে তারা যেন ইনভেস্ট করে। বাংলাদেশ ইজ নাও রেডি ফর বিজনেস। এছাড়াও আরেকটি দ্বিপাক্ষিক বৈঠক হয় দুবাই কালচার অ্যান্ড আর্টস অথরিটির চেয়ারপারসন শেখা লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সাথে। বৈঠকে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025-এ অংশ নেওয়ার আমন্ত্রণ পান প্রধান উপদেষ্টা, যেটি অনুষ্ঠিত হবে 11 থেকে 13 ফেব্রুয়ারি। অন্তর্বর্তী সরকারের 3 তরুণ উপদেষ্টাকে নিয়ে যাওয়ার অনুরোধ জানানো হয় বৈঠকে। তানভীর মৌসুম, যমুনা নিউজ। আওয়ামী লীগ জাতির সাথে বারবার বেইমানি করেছে, তাই আগামী নির্বাচনে অংশ নিতে হলে তারা গণতন্ত্রে বিশ্বাস করে তার প্রমাণ দিতে হবে, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মঈন খান। অন্য এক আলোচনায় স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে সংস্কারের সুযোগ নেই। আর নজরুল ইসলাম খানের মতে সংস্কার চলমান প্রক্রিয়া, তাই অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু সম্পন্ন করেই ভোট আয়োজন করতে হবে। যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি আবেদ রাজাকে সাথে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এ সময় তিনি দাবি করেন, আওয়ামী লীগ কখনো স্বাধীনতার সপক্ষের শক্তি ছিল না। দলটি যতবার ক্ষমতায় এসেছে ততবারই মানুষের ওপর জুলুম অত্যাচার করেছে। তারা নির্বাচন আগামীতে করবে কি করবে না সেটা তো প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে আগে আওয়ামী লীগ সত্যিকার অর্থে তারা গণতন্ত্রে বিশ্বাস করে কিনা তার পরীক্ষা আগে আজকে বাংলাদেশে 18 কোটি মানুষ। বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করে খেলাফত মজলিস। বৈঠক শেষে ব্রিফ করেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, নির্বাচনের জন্য যতটুকু সংস্কার জরুরি সেটা শেষ করে অবিলম্বে নির্বাচন দেয়া উচিত। সংস্কার তো আমরাও চাই, কিন্তু আমরা বলছি সব সংস্কার কখনোই শেষ করা যায় না। এর জন্য যেসব সংস্কার প্রয়োজন গুরুত্বপূর্ণ, এই সংস্কারগুলি তো আমরাও চাচ্ছি, এবং সেটা যত দ্রুত সম্ভব। এটাকে ঝুলিয়ে রাখা ঠিক হবে না। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় দলের আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে অবিলম্বে নির্বাচন দিতে হবে। ভোটের বাইরে অন্য কিছু করতে গেলেই জনমনে সন্দেহ দেখা দেবে। রাজনৈতিক দলগুলোকে জনগণের কাছে যেতে হবে আগামী নির্বাচনে, তারা কি কি করতে চায় জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আনতে হবে, সেই সংসদ সিদ্ধান্ত নেবে। এর বাইরে যদি কোনো সিদ্ধান্তে কেউ যেতে চায় সেটা হবে অগণতান্ত্রিক, সেটা হবে দেশের মানুষের চিন্তার বিরুদ্ধে। জুলাই আগস্ট আন্দোলনের সফলতা নিয়ে বিভক্তি কাম্য নয়, তাই আবারও সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির অন্যতম এই নেতা। জবাবদিহিতা থেকে বাইরে যেতে পারেন না, কারণ তাকে সেই জনগণের কাছে যেতে হয় বারবার। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। স্থানীয় সরকার নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছে কমিশন, এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। সকালে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে জেলা নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন ইসি। জানান, প্রধান উপদেষ্টা চলতি বছরের শেষ অথবা 2026-এর প্রথম দিকেই ভোট হওয়ার ঘোষণা দিয়েছেন, তাই জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কমিশন বেশি ভাবছে। ইসি বলেন, জনগণের কাছে সুষ্ঠু ভোট উপহার দিতে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। ভোট নিয়ে সাধারণ মানুষের অনীহা উত্তরণ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতেই চেষ্টা চলছে। এ সময় ভোটার তালিকা হালনাগাদে কর্মরত 35,000 তথ্য সংগ্রহকারীকে দায়িত্বশীল হয়ে কাজ করার আহ্বান জানান ইসি। ভুয়া ভোটার থাকলে প্রমাণ সাপেক্ষে বাতিলেরও আশ্বাস দেন তিনি। জাতির সামনে সবচেয়ে বড় ফোকাস হচ্ছে সংসদ নির্বাচন, পার্লামেন্ট নির্বাচন। আমরা মূলত এখন জাতীয় সংসদের নির্বাচন নিয়েই বেশি ভাবছি। সঠিক, সুন্দর, মানুষের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, এবং আমরা এই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের বিচারের এখতিয়ার নিয়ে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। একই সাথে তাকে মামলা থেকে অব্যাহতির আবেদনও খারিজ করে দেওয়া হয়। এর ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই হত্যাকাণ্ডের বিচারে কোনো বাধা নেই বলছেন চিফ প্রসিকিউটর।
ছাত্র জনতার আন্দোলন দমনে জুলাই আগস্টে দেশ জুড়েই এমন হত্যাযজ্ঞ চালায় আওয়ামী লীগ সরকারের পুলিশ বাহিনী। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ছাত্রলীগ যুবলীগের গুলিতে প্রাণ হারায় প্রায় 2000 ছাত্র শ্রমিক দিনমজুর। আওয়ামী সরকারের পতনের পর এসব হত্যাকাণ্ডকে গণহত্যা দাবি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয় বিচার কার্যক্রম। তবে এ ট্রাইব্যুনালের বিচারের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে গত 20 ডিসেম্বর আবেদন করেন গুম এবং গণহত্যায় গ্রেফতার এনটিএমসির সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান। দুই পক্ষের শুনানি শেষে এ আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর বলেন, জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সাথে বিগত 16 বছরে সংঘটিত গুম খুনের বিচারও সম্ভব এই ট্রাইব্যুনালে। ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, ওয়ার ক্রাইমস সংক্রান্ত যে আইন 1973 সালের ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট, এটাকে একটা ব্ল্যাঙ্কেট প্রোটেকশন দেয়া হয়েছে যে এই আইনে যার বিচার হচ্ছে সেই রকম কোনো ব্যক্তি মৌলিক অধিকার দাবি করে হাইকোর্ট ডিভিশনে বা সাংবিধানিক আদালতে কোনো পিটিশনই করতে পারে না। গুমের মাধ্যমে যে কাজগুলো করা হয় সেগুলো আইনে যেহেতু ছিল, সুতরাং গুমের বিচার আগের আইন দিয়েই করা সম্ভব ছিল। তারপরে অধিকতর ক্লারিটির জন্য এই শব্দটা পরে যুক্ত করা হয়েছে। আদেশে বলা হয় এখতিয়ার চ্যালেঞ্জের আবেদন শুনানির সুযোগ নেই ট্রাইব্যুনালের, সাংবিধানিক আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। আর্টিকেল 47-এ শুরু করা আছে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য। এটাই হচ্ছে বেসিক জিনিস। আমি যুদ্ধ অপরাধী না। যদি মনে করে যে হ্যাঁ ওনারা ট্রাইব্যুনাল করবেন, অবশ্যই করতে পারেন নতুন করে, কিন্তু এই ট্রাইব্যুনালটা শুধুমাত্র গঠিত হয়েছিল 1971 সালে যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য। ব্রিফিংয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অভিযোগ করেন, বিদেশে বসে বিদ্বেষমূলক বক্তব্য দিয়ে মামলার সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শন করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বক্তব্য প্রচার না করারও অনুরোধ জানান তিনি ক্রমাগত বলে যাচ্ছেন এটা যে তদন্তকে প্রভাবিত করার যে অপচেষ্টা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সাথে জুলাই ফাউন্ডেশনের আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক কমিটি। ফাউন্ডেশন বরাবর এক চিঠিতে সংগঠনটি জানায়, মাসের পর মাস অপেক্ষা করেও কোনো আর্থিক সহায়তা পাননি অনেক আবেদনকারী। আর এই বিলম্ব আহত শহীদ পরিবারের জন্য হয়রানি এবং অনিশ্চয়তাই সৃষ্টি করেছে বলে মনে করে জাতীয় নাগরিক কমিটি। ফাউন্ডেশনের হেল্পলাইনে বা অফিসে এসে সরাসরি যোগাযোগের সময় অসম্ভব অবজ্ঞাপূর্ণ আচরণের অভিযোগ তোলা হয়। জাতীয় নাগরিক কমিটি উল্লেখ করে, অনেকের সহায়তা পাওয়ার যোগ্যতা নিয়েও বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এছাড়া আর্থিক সংকটের কারণে অনেকে হাসপাতালে যেতে কিংবা ওষুধ কিনতে পারছেন না। উদ্ভূত এই পরিস্থিতিতে সমন্বয় পরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হয় জুলাই ফাউন্ডেশনের কাছে। কুমিল্লার 14 থানায় নাশকতার একটি মামলা থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অব্যাহতি দিয়েছেন আদালত। দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পিপিএ অ্যাডভোকেট কাইমুল হক রিঙ্কু। গত সোমবার কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ আদালত 1-এর বিচারক আফরোজা জেসমিন নাশকতার মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি দেন। আর অ্যাডভোকেট কাইমুল বলেছেন, 2015 সালে 25 জানুয়ারি 14 ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একটি কাভার্ড ভ্যান ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় নাশকতার মামলা করে পুলিশ। ওই মামলায় খালেদা জিয়া 32 নম্বর আসামি। সুনির্দিষ্ট সাক্ষ্য প্রমাণ না পাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেন আদালত। রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষ এটা বিস্তারিত শুনানি হওয়ার পরে প্ল্যানেট এডিশনাল 1-এ জাজ উনি আফরোজা জেসমিন উনি বেগম খালেদা জিয়া সহ 36 জনকে এই মামলার দায় হতে অব্যাহতি প্রদান করেছেন। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা 2018 সালের বিতর্কিত রাতের ভোটে জড়িত পুলিশের 3 আইজি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ডিসি, এসপি, ইউএনও এবং ওসি সহ নির্বাচনী কর্মকর্তারা ছাড় পাচ্ছেন না। তাদের অনিয়ম ও আর্থিক লেনদেন অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। আর এজন্য 5 সদস্যের তদন্ত টিম গঠন করা হয়েছে, যারা নির্বাচনী ফলাফলের অনিয়ম খতিয়ে দেখে রিপোর্ট দেবে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক। তিনি বলেছেন, অভিযোগ পেলে 2014 সালের নির্বাচনের অনিয়ম ও খতিয়ে দেখা হবে।
রাতের ভোট হিসেবে পরিচিত 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন। নুরুল হুদা কমিশনের নেতৃত্বে হওয়া এই ভোট নিয়ে ব্যাপক সমালোচনা হয় দেশ বিদেশে। ওই বছর 30 ডিসেম্বরের আগের রাতেই ডিসি, এসপি, ইউনো ও ওসিরা ক্ষমতাসীন দলের প্রার্থী ও নেতাকর্মীদের সাথে যোগসাজশে ভোট নেওয়ার অভিযোগ রয়েছে। এতে কোনো কোনো কেন্দ্রে 90 ভাগের বেশি ভোটও পড়েছে, যা ছিল অস্বাভাবিক। দুদক জানিয়েছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশনায় ভোট চুরির পরিকল্পনা বাস্তবায়ন করা হয়। জড়িত ছিলেন তখনকার জনপ্রশাসন উপদেষ্টা এস.টি. ইমাম, প্রতিরক্ষা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী, সাবেক 3 আইজিপি জাবেদ পাটোয়ারি, শহীদুল হক, বেনজির আহমেদ ও ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, যাদের তত্ত্বাবধানে ভোটের আগের রাতে ক্ষমতাসীনদের বিজয় নিশ্চিত করা হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক অসদাচরণ, জালিয়াতি, দিনের ভোট রাতে করা এবং আর্থিক লেনদেনের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচনের প্রক্রিয়ার সাথে প্রশাসন, নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা, পুলিশ, র্যাব, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যদি 2014 সালের অভিযোগের বিষয়েও এসে থাকে, সেই বিষয়েও কমিশন প্রয়োজনে অনুসন্ধানের সিদ্ধান্ত নেবে। একাদশ সংসদ নির্বাচনে ভোট কারচুপি ও ফলাফল যাচাইয়ে 5 সদস্যের টিম গঠন করেছে দুদক। আর্থিক সুবিধা নিয়ে কারা কারা এর সাথে ছিলেন তাদের খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন মহাপরিচালক। অনুসন্ধানে টিম যাদেরকে মনে করবেন, এটা রেকর্ডপত্র পর্যালোচনায় যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের সকলকে অনুসন্ধানের আওতায় আনা হবে। নির্বাচন পরিচালনার কার্যক্রমের সাথে যারা আছেন তারা থাকবেন। সেখানে জেলা প্রশাসন আছে, পুলিশ প্রশাসন আছে, এখানে র্যাব আছে, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন, উপদেষ্টারা আছেন। এদিকে সাবেক এলজিইডি মন্ত্রী তাজুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে প্রায় 163 কোটি টাকার দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারের 4 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ বাজেয়াপ্ত ও 20,000 টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। দুপুরে যশোর স্পেশাল জজ আদালতের বিচারক এই রায় দেন। 2008 সালে শাহীন চাকলাদারের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় বলা হয় তিনি 38 লাখ টাকার সম্পদ গোপন করেছেন। শাহীন চাকলাদার তার সম্পদ বিবরণীতে উল্লেখ করেন তার মোট সম্পদ 1,96,21,000 টাকা, দেনা 1,91,515 টাকা। আর তদন্তে দুদক প্রমাণ পায় দাখিল করা সম্পদ বিবরণীতেই অসামঞ্জস্য রয়েছে। 5 আগস্ট সরকারের পতনের পর থেকেই শাহীন চাকলাদার পলাতক। আর তার বিরুদ্ধে টেন্ডারবাজি সহ নানান অনিয়ম দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে, যা দুদক অনুসন্ধান করছে। রাজধানীতে 5 ঘণ্টা সড়ক অবরোধ করেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্টস ট্রেনিং স্কুল ম্যাটসের শিক্ষার্থীরা। অবিলম্বে 10ম গ্রেডে 0 পদে নিয়োগের দাবিতে দুপুর 1টা থেকে শাহবাগ মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নেন। আর এতে ওই সংলগ্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় আর ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে। ম্যাটসের শিক্ষার্থীদের 4 দফা দাবির মধ্যে রয়েছে 10ম গ্রেডে 0 পদে নিয়োগ, কর্মসংস্থান ও সরকারি বেসরকারি পর্যায়ে নতুন পদ তৈরি, 4 বছরের একাডেমিক কোর্স বহাল রেখে কারিকুলাম সংশোধন ও ভাতা সহ ইন্টার্নশিপ। এছাড়া প্রস্তাবিত অ্যালায়েড হেলথ প্রফেশনাল বোর্ড বাতিল করে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামের বোর্ড গঠন করার দাবিও জানিয়েছেন এই অবরোধকারীরা। তারা বলেন, আন্তর্জাতিক মানদণ্ড ও বিএমডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চতর শিক্ষার সুযোগ দিতে হবে। প্রত্যেকটা ডিপ্লোমাদের এই উচ্চশিক্ষার সুযোগ আছে, কিন্তু আমাদের ম্যাথস তথা মেডিকেল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের কোনো উচ্চশিক্ষার সুযোগ নাই। আমাদের প্রায় 15 থেকে 16 বছর যাবৎ কোনো নিয়োগ নেই। 10ম গ্রেড আমরা বাস্তবায়ন চাই, কিন্তু আমাদের 11তম গ্রেড দেওয়া হয়েছে, যেটা কিনা 4র্থ শ্রেণীর একটা পিওনের সমমান যোগ্যতা। দাবি মানা না হয় তাহলে আমরা এখানে আমন অনশনের ডাক দিব। 1-1.5 ঘন্টা ধরে রোড বন্ধ, আমাদের গাড়ির যাত্রী সব নেমে গাড়ি খালি হয়ে গেছে। আমি একটা মামলা ভাঙাইবার যাবো, আমার হাতে টাইম আছে 20 মিনিট, যাইতে পারব নাকি তার সন্দেহ। মালয়েশিয়া থেকে কর্মপ্রক্রিয়া চূড়ান্ত হলে বাংলাদেশে আটকে পড়া কর্মীদের পাঠানোর ব্যবস্থা করা যাবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ সচিব মোহাম্মদ রুহুল আমিন। চলতি বছরের এপ্রিলের মধ্যে এই সমস্যার সমাধান হতে পারে বলে তিনি আশাবাদী।
এর আগে গত বছর সব প্রক্রিয়া সম্পন্ন করেও মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীরা কারওয়ান বাজারে অবস্থান নেন। পরে পুলিশি বাধার মুখে প্রবাসী কল্যাণ ভবনের সামনের সড়ক তারা অবরোধ করেন। সকাল থেকেই কারওয়ান বাজার মোড়ে মালয়েশিয়া গমনেচ্ছু কর্মীদের অবস্থান। আন্দোলনকারীদের অভিযোগ, মালয়েশিয়া যেতে ভিসা সহ সব প্রক্রিয়া সম্পন্ন করেছেন তারা। তবে টিকিট সিন্ডিকেটের কারণে মালয়েশিয়া সরকারের বেঁধে দেয়া সময়ের মধ্যে যেতে পারেননি সে দেশে। দাবি 20 ফেব্রুয়ারির মধ্যে সবাইকে মালয়েশিয়া পাঠাতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ই ভিসা আর ম্যান পাওয়ার যাদের কি হয়েছে উভয়কে আমাদের মালয়েশিয়া পাঠাতে হবে। ফেব্রুয়ারি মাসের 20 তারিখের ভিতরে আমাদের পাঠাতে হবে। কষ্ট করে ঋণ করে টাকা দিয়েছি 5 থেকে 6 লক্ষ টাকা। আমাদের কাছে 1 মাস 2 মাস 3 মাস সময় নিচ্ছে, কিন্তু আমাদের তো দিন যাচ্ছে না। আত্মীয় স্বজন আমাদের খোঁজখবর নেয় না। আমরা ফোন দিলে আত্মীয় স্বজন আমাদের ফোন রিসিভ করে না, হয়তো ভাবে যে ওরা টাকা যাচ্ছে। নিশ্চিত একটা ডেট যে কবে যাইতে পারবো এরকম একটা নিশ্চয়তা আমাদের দিচ্ছে না। তাদের অবস্থান কর্মসূচি এখানে না করে তারা যেন কনসার্ন অথরিটির কাছে গিয়ে তাদের অনুরোধটি জানায় তাদের প্রতিনিধির মাধ্যমে, এই অনুরোধটি করেছি। কারওয়ান বাজারে অবস্থানের কিছুক্ষণ পরই পুলিশ আন্দোলনকারীদের সেখান থেকে সরিয়ে দেয়। এ সময় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এক পর্যায়ে মিছিল নিয়ে প্রবাসী কল্যাণ ভবনের সামনে এসে অবস্থান নেন তারা। পরে সংশ্লিষ্টদের আশ্বাসে সাময়িকভাবে রাস্তা ছেড়ে দেন। সময় চাইতে 2 ঘন্টার জন্য, তাই আমরা এখন মানববন্ধন থেকে আমরা রাস্তা অবরোধ থেকে মানববন্ধনে দাঁড়াবো। এরপরে 2 ঘন্টার পরে আপনাদেরকে সাথে নিয়ে আমরা সবাই এটার একটা সুরাহ করে তারপরে আমরা ঘরে ফিরবো। এই সমস্যা নিয়ে প্রবাসী কল্যাণ সচিব বলেন, কর্মপ্রক্রিয়া চূড়ান্ত করে এপ্রিল থেকেই কর্মীদের মালয়েশিয়া পাঠানোর প্রক্রিয়া শুরু হতে পারে। এরই মধ্যে 81% কর্মীকে টাকা ফেরত দেওয়া হয়েছে বলেও জানান তিনি। গত 2-1 দিন আগের ডেটা অনুযায়ী 81% লোকের কিন্তু টাকা ফেরত দিয়েছে। এটা কর্মীরা লিখে দিয়েছে এবং সেই কাগজ একদম স্ট্যাম্পের কাগজ আমাদেরকে দিয়েছে। ফেব্রুয়ারিতেই আশা করছি আমরা মোডালিটিটা ঠিক করতে পারবো। আশা করি মার্চ এপ্রিল নাগাদ আমার মনে হয় যে আমরা ব্রেক থ্রু করতে পারবো। আশ্বাস পেয়ে বিদেশ যাওয়ার স্বপ্ন বুকে নিয়ে ঘরে ফিরে গেছেন আন্দোলনকারীরা। প্রত্যাশা, কথা রাখবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বক্তব্য রাখছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরাসরি যাচ্ছে। Things the way it happened in the past and allowing the young people to take lead. This we have coming from Bangladesh, coming from the uprising of the young people from Bangladesh is very strong right now with us to show that what the capacity of the young people, how to bring up the young people to lead the nation, lead the people with their ideas, with their concept, their technology. They are completely different kind of generation, unlike the generation that who run the country. So how to make sure we adopt them, bring them forward so that they can bring their ideas and leadership and concepts to impact on the economy and the society as it together. So those are the issues that we want to raise it, and we'll be very happy to join ASEAN. We are waiting for it very eagerly, and we want to do a job which will be something for the world to see. It's a very different kind of region which grew with a different kind of framework. Thank you very much. সুইজারল্যান্ডের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বক্তব্য রাখছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বারবারই বলছিলেন তারুণ্য নিয়ে কথা এবং তারুণ্য শক্তিকে কিভাবে কাজে লাগানো যায়, এর পাশাপাশি বিনিয়োগের আহ্বানও তিনি জানাচ্ছিলেন। আমরা সরাসরি দেখাচ্ছিলাম আপনাদের। বিমানের মধ্যে রয়েছে 34 কেজি বোমা, এমন একটি উড়ো খবর ঘিরে তুলকালাম কাণ্ড শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এয়ারপোর্ট আর্মড ব্যাটালিয়নের ডিউটি অফিসারের ফোনে পাকিস্তানি একটি নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে এই বার্তা পাঠানো হয়। ইতালির রোম থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশের ফ্লাইট ঘিরে ব্যাপক নিরাপত্তা তল্লাশি চালায় যৌথ বাহিনী ও বম্ব ডিসপোজাল ইউনিট। হঠাৎ এক বেনামি মেসেজ, হুমকি দেয়া হলো ইতালি থেকে ঢাকার পথে বিমানের BG356 ফ্লাইটে আছে বোমা, যার বিস্ফোরণ হবে বিমানটি ঢাকায় পৌঁছানোর পরপর। ছড়িয়ে পড়ে আতঙ্ক, বিমানবন্দরে বাড়ানো হয় নিরাপত্তা। এমন পরিস্থিতির মধ্যেই সকাল 9:20 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। সাথে সাথেই নামিয়ে আনা হয় যাত্রীদের, চলে তল্লাশি। এরপর দীর্ঘ 4.5 ঘন্টার অপেক্ষা। বাইরে আতঙ্কিত যাত্রীদের স্বজনেরা।
11টা বাজে কথা হয়েছে, এরপর আর কথা হয় নাই। তারপর ওই যে নাম্বারে ফোন দিয়েছিল, নাম্বারও বন্ধ আছে। এখানে এসে জানছে, ফ্লাইটে কেউ জানছে না, নামে পরে জানা হয়েছে। এদিকে ভেতরে তখন চলছে বিমান যাত্রী ও সবার ব্যাগেজ তল্লাশি। অবশেষে দুপুর 2টা থেকে একে একে বেরিয়ে আসেন তারা। জানান বোমার বিষয়ে কিছুই জানতেন না। আনসার, বিডিআর, আর্মি, আদার সব কিছু মিলিয়ে দিলে দেখা গেছে কিনা টোটালি অনেক লোক। তখন আমাদের বিমানবালা যারা আছে তারা শান্তশিষ্ট করে বললো যে আমাদের এখানে বিশেষ সমস্যা, আপনারা কোনো লাগেজ, হ্যান্ড লাগেজ কোনো কিছু ধরতে পারবেন না, ওনারা আসবে আপনাদের নিয়ে যাবে। ভয় তো থাকবেই, এরকম শুনে তো ভয় থাকবেই নর্মালি। আপনি যদি কখনো এরকম কোনো কিছু শুনেন তো ভয় থাকবে না, কিন্তু নামার পর দেখতেছে স্বাভাবিক, সব কিছুই স্বাভাবিক। আতঙ্কিত এরকম সিচুয়েশন তো যে কেউ আতঙ্কিত হতে পারে। আর আমার লাইফে ফার্স্ট টাইম, আমি প্রায় 10-11 বছর পর আসছি বাংলাদেশে, তো এরকম কখনো ফেস করি নাই। পরে সকাল 10:30টায় ফ্লাইটের ভেতরে প্রবেশ করে বোম ডিসপোজাল ইউনিট। 12:30 পর্যন্ত তল্লাশি করে কিছুই পাওয়া যায়নি। যে মেসেজটা আমরা নাম্বার চেক করে দেখছি, একটা পাকিস্তানি নাম্বার। হোয়াটসঅ্যাপ মেসেজ তো আপনি কোথায় এখানে বসেও পাকিস্তানি নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারেন না, আপনি খালি আপনার হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট থাকলেই হবে। সো মেসেজটা হোয়াটসঅ্যাপে আমাদের কন্ট্রোল রুমে এসেছে, কন্ট্রোল রুম থেকে ইনফরমেশন চলে গেছে ইডির কাছে। তো আমরা কুইক থ্রেট অ্যানালাইসিস ডিসিশন নিয়ে উই ওয়ান্টেড টু গো ফর অ্যাকশন অ্যান্ড উই হ্যাভ গন ফর অ্যাকশন। পাকিস্তানি একটি নম্বর থেকে ভোরে এপিবিএন এর হোয়াটসঅ্যাপ নম্বরে 34 কেজি বিস্ফোরক আসছে ওই বিমানে, এমন একটি মেসেজ আসে। বেবিচক চেয়ারম্যান জানান ওই নম্বরের সাথে তাদের চ্যাটও হয়েছে। বোমা বহনকারী দুটি লাগেজের নমুনা ছবিও পাঠানো হয় ওপাশ থেকে। এই ধরনের লাগেজ হতে পারে, এই লাগেজের একটা ছবিও দিয়েছে এই ধরনের লাগেজ। এই পর্যন্ত হওয়ার পর উনি কিন্তু একটা জিনিস হলো, ওনাকে কল করা হয়েছে, উনি কিন্তু কল ধরে না, কিন্তু মেসেজ দিয়েছে। বেবিচক চেয়ারম্যান হোয়াটসঅ্যাপে খবর দেয়া সে ব্যক্তিকে হুমকিদাতা নয়, বলছেন তথ্যদাতা। উনি আমাদেরকে তথ্য দিয়েছে, তাহলে হুমকিদাতা বলতে কিভাবে? উনি তো বলেন নাই যে আপনার এটা আমি উড়াই দিচ্ছি বা এরকম না, উনি তথ্য দিয়েছেন। বিমানটি মঙ্গলবার রোমের লিওনার্দো দা ভিঞ্চি এয়ারপোর্ট থেকে 250 জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রেখেছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে কয়েকটি গাড়িতে। স্থানীয়রা জানায় দুপুরে শ্রীপুর সানসিটি মাঠে সমাবেশ ডাকেন শ্রমিকরা। এক পর্যায়ে মহাসড়ক অবরোধ করেন তারা। যানবাহন ভাঙচুর, আগুন দেওয়া হয়। সংবাদ সংগ্রহের সময় কয়েকজন গণমাধ্যম কর্মীও আহত হন। আর মহাসড়ক অবরোধ করে রাখায় বিকল্প রুটেই চলছে যানবাহন। শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরানোর চেষ্টা চলছে বলে শিল্প পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন। সম্প্রতি বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বেশ কয়েকটি কারখানা বন্ধ ঘোষণা করা হয়। এরপর থেকে কারখানা খুলে দেওয়ার দাবিতে আন্দোলন করে আসছেন প্রতিষ্ঠানটির শ্রমিকরা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঝুলন্ত অবস্থায় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ, তবে তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি। সকাল 9:30টায় শাহবাগ থানা পুলিশ ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে। স্থানীয়রা বলছেন ওই ব্যক্তি ভবঘুরে, মানসিক ভারসাম্যহীন, আর পুলিশের ধারণা এটি আত্মহত্যা। এই ঘটনায় শাহবাগ থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। বুধবার সকাল 7:30টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের উল্টো পাশের মেহগনি গাছে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তিকে দেখতে পায় পথচারীরা। বিষয়টি শাহবাগ থানা পুলিশকে জানায় তারা। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় ওই ব্যক্তিকে গাছ থেকে নামিয়ে ঢাকা মেডিকেলে পাঠায় পুলিশ। দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান ওই ব্যক্তি ভবঘুরে থাকতেন, ফুটপাতেই ছিল মানসিক সমস্যাও। তাদের ধারণা মঙ্গলবার দিবাগত রাতে ওই গাছে উঠে গলায় ফাঁস দেয় সে। আমি লালবাগের থেকে খেপ লই আইতেছি, একটা ছাত্র লই আইতেছি রে দেখতে আসি এনে দর্শক খাওয়া দিয়েছে। আমি পশ্চিমেতে আইতে আসি, আইনে পরে দিই দেখি লাস্ট লটকি দিয়েছে। সকাল 8:30টার ঘটনা। আমরা আসি, আমি মেডিকেলের পেশেন্ট তো আসছি, আইসা দেখলাম যে এখানে একটা লাশ ঝুলতেছে। বয়সটা তাকরিবান 35 থেকে 40। পুলিশের প্রাথমিক ধারণা এটি আত্মহত্যা, তবে মৃত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। আমি ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করি, পরবর্তীতে ফায়ার সার্ভিস বংশাল স্টেশনের সহায়তায় আমরা গাছ থেকে লাশটি নামাই এবং ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে আসি ইমার্জেন্সি বিভাগে। পরবর্তীতে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এরপরে আমরা লাশটা মর্গে লিখেছি, যেহেতু অজ্ঞাতনামা লাশ, আমরা আমাদের সিআইডি ক্রাইম সিমেনের মাধ্যমে তার নাম ঠিকানা যাচাইয়ের চেষ্টা করছি। এ ঘটনায় শাহবাগ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।
স্বাধীন সম্পাদকীয় নীতিমালা তৈরি, গণমাধ্যম কর্মীদের বেতন ভাতা এবং সুরক্ষা নিশ্চিতে গণমাধ্যম সংস্কার কমিশনকে বেশ কিছু প্রস্তাবনা দিয়েছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি। পাশাপাশি কেবল অপারেটরদের কাছ থেকে প্রাপ্য অংশ বুঝে নেওয়ার বিষয়টিও তারা তুলে ধরেছেন। বিকেলে রাজধানী সার্কিট হাউস রোডে তথ্য ভবনে গণমাধ্যম সংস্কার কমিশনের সাথে বৈঠকে এসব প্রস্তাবনা তুলে ধরেন বিজেসি নেতৃবৃন্দ। এই বৈঠক শেষে জানানো হয়, প্রস্তাবনাগুলো বিবেচনায় নিয়ে গণমাধ্যম সংস্কার কমিশন তাদের সুপারিশ প্রণয়ন করলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করাও সম্ভব হবে। আর বিজেসি জানায়, সম্প্রচার কর্মীদের বেতন ভাতার জন্য কোনো নীতিমালা নেই, আর সেই অর্থ সংস্থানের নিশ্চয়তা তৈরির কৌশল সংস্কার কমিশনের রিপোর্টে থাকবে, এমনটাই প্রত্যাশা করে বিজেসি। বৈঠকে বিজেসির চেয়ারম্যান রেজওয়ানুল হকের নেতৃত্বে 4 সদস্য উপস্থিত ছিলেন। তাদের বক্তব্য শুনে কামাল আহমেদের নেতৃত্বাধীন গণমাধ্যম সংস্কার কমিশন। অভিবাসন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশকে কেন্দ্র করে তোলপাড় শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। অবৈধ অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলস, লাস ভেগাস সহ বিভিন্ন অঞ্চল। এরই মধ্যে এই নির্বাহী আদেশকে চ্যালেঞ্জ জানিয়েছে ডেমোক্রেট নিয়ন্ত্রিত 22টি অঙ্গরাজ্য ও 2টি শহর। বিক্ষোভে উত্তাল লাস ভেগাস। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির বিরোধিতায় পথে নেমেছেন শত শত মানুষ। অভিবাসন ইস্যুতে ট্রাম্পের নির্বাহী আদেশের বিরোধিতায় সমাবেশ হয়েছে লস অ্যাঞ্জেলেসেও। লাতিন এশিয়ান ক্যারিবিয়ানদের পাশাপাশি স্থানীয় শ্বেতাঙ্গরাও অংশ নেন এই বিক্ষোভে। অভিবাসীদের সমর্থনে আমি এখানে এসেছি। নতুন প্রশাসনের এটি অত্যন্ত ভয়াবহ সিদ্ধান্ত। তাই অভিবাসীদের বলতে চাই, আপনারা ভয় পাবেন না, আপনারা একা নন। অভিবাসীদের যেভাবে সংজ্ঞায়িত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প, আমরা তা প্রত্যাখ্যান করছি। এর পাশাপাশি অভিবাসন ইস্যুতে যেসব নির্বাহী আদেশ দেয়া হয়েছে তারও কঠোর নিন্দা জানাই আমরা। এই সিদ্ধান্তের ফলে অভিবাসীদের অপরাধী হিসেবে সাব্যস্ত করা হবে। এর আগে শপথ নিয়ে অভিবাসন ইস্যুতে নির্বাহী আদেশ জারি করেন প্রেসিডেন্ট ট্রাম্প। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ বাতিল করেন নতুন প্রেসিডেন্ট। এর মধ্যে এই নির্বাহী আদেশকে চ্যালেঞ্জ জানিয়েছে ডেমোক্রেট নিয়ন্ত্রিত 22টি অঙ্গরাজ্য ও 2টি শহর। করা হয়েছে মামলা। ট্রাম্প যে এ ধরনের সিদ্ধান্ত নেবেন সেটা অনুমেয় ছিল, কারণ এগুলো তিনি নির্বাচনী প্রচারণাতেই জানিয়েছিলেন। যে নির্বাহী আদেশ তিনি দিয়েছেন সেটা মূলত যুক্তরাষ্ট্র বিরোধী। তবে আমরাও কোনো ছাড় দেব না। ট্রাম্পকে আমি একথাই বলতে চাই, আমরা আপনাকে আদালতে দেখে নেব। দায়িত্ব নিয়ে যুক্তরাষ্ট্রের সীমান্ত এলাকায় জরুরি অবস্থা জারি করেন ট্রাম্প। অবৈধ অভিবাসীদের সুযোগ করে দিচ্ছে মাফিয়া গোষ্ঠীগুলো, এমন অভিযোগে এসব সংগঠনকে সন্ত্রাসী তালিকাভুক্ত করেন তিনি। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।